আসসালামু আলাইকুম। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমিও পাশে পাস পাওয়া, এইটা আজকে আমি আলোচনা করব ওয়ার্ড ফ্রেজ নিয়ে। ওয়ার্ড ফ্রেজ আমাদের দুই দাগে আসে এইচএসসি পরীক্ষায়। তো তুমিও পাশে পাস পাওয়া, কিভাবে পাওয়া ভিডিওটি দেখতে থাকো। স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজ, স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। এখানে বলছে প্রথমে আমাদের যেটা থাকে, এটা কিভাবে আসে পরীক্ষায়? এটা পরীক্ষা আসে বক্স আকারে থাকে, বক্সের মধ্যে ওয়াজ বর্ন, ইজ বর্ন, লেট অন, ক্যান নট বাট, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ, এমন ধরনের কিছু শব্দ থাকে। বক্সের থেকে ওই শব্দগুলো আমাদের শূন্যস্থানে বসাতে হয়। তো সঠিক শব্দটি সঠিক জায়গায় প্রয়োগ করতে হলে তোমাকে কিছু গ্রামেটিক্যাল রুলস শিখতে হবে, কিছু নিয়ম কানুন শিখতে হবে। এই নিয়ম কানুন ছাড়া তুমি 1 মার্কও অর্জন করতে পারবা না। তো সেই গ্রামেটিক্যাল রুলগুলো কি? খুবই সহজ। তুমি যদি 5 মিনিট ভিডিওটা দেখো, তুমিও 5-এর ভিতর 5 অর্জন করতে পারবে। তো ফলো মি। অসবর্ন ইজ বর্ন, এখানে দেখতে পাচ্ছ অসবর্ন ইজ বর্ন। ওয়াজ কোন জায়গায় ব্যবহার হয় এবং ইজ কোন জায়গায় ব্যবহার হয়? তো অসবর্ন ইজ বর্ন শব্দের অর্থ কি? সাধারণত জন্মগ্রহণ করা বোঝাতে আমরা এই বর্ন কথাটি ব্যবহার করি। কি ব্যবহার করি? বর্ন কথাটি ব্যবহার করি জন্মগ্রহণ করা বোঝাতে। তো আমাদের এখানে ওয়াজ আছে, ইজ আছে। শুধু কি ওয়াজ আর ইজ না, ওয়াজ আর ইজ না, এম ইজ আর আছে, ওয়াজ আর আছে। এই সকল শব্দ এই বর্ন শব্দের সাথে বসবে। তো কখন বর্ণের সাথে ইজ হবে, আর হবে, এম হবে, আর হবে? দেখো, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তখন এম ইজ আর। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তখন এম ইজ আর ব্যবহার করব। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তখন আমরা ওয়াজ আর ওয়ার কথাটি ব্যবহার করব। সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তখন ওয়াজ আর ওয়ার কথাটি ব্যবহার করব। তো এখানে আছে, আমি এই বিষয়ে কিছু বাক্য দিচ্ছি। এখানে দেখো, I was born in 1998। তার মানে আমার পরীক্ষার হলে, পরীক্ষার প্রশ্নে এই কথাটি কিন্তু বক্সে থাকবে উপরে। তো এখানে এরকম শূন্যস্থান থাকবে। তো এই শূন্যস্থানে আমার এই বর্ন কথাটি নিয়ে আসতে হবে। তো বর্ন কথাটি আমি কি জন্য নিয়ে আসবো? এখানে আমার চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে, দেখো এখানে একটা সাল তারিখ উল্লেখ আছে। আমরা জানি সাল তারিখ কোনো কিছু উল্লেখ থাকলে সেখানে বর্ন শব্দটি ব্যবহার হয়। কি হয়? বর্ন শব্দটি ব্যবহৃত হয়। তো আমরা দেখো, তাহলে আই ইন 1990, তাহলে নিশ্চয়ই এখানে এই সালটা তারা কি বোঝাচ্ছে? আই ওয়াজ বর্ন। তো ওয়াজ কেন হলো? আমরা জানি ফার্স্ট পারসনের পরে সবসময় ওয়াজ ব্যবহৃত হয়, তাই আমরা ওয়াজ কথাটি নিছি। তাহলে আই ওয়াজ বর্ন ইন 1998। আরেকটা শব্দ দেখ, কত যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তখন আমরা ওয়াজ কথাটি ব্যবহার করি। আর বাকি সব ক্ষেত্রে প্লুরাল নাম্বার হলে আমরা আর, ওয়ার এগুলো ব্যবহার করব। তো আরেকটা বাক্য দিয়ে খেয়াল করো, দে আর বর্ন টু এনজয় দেয়ার লিভস। লিভ, লিভ মানে কি? বাস করে। তাহলে তারা বাস করে, তারা জন্মগ্রহণ করে অনেক আনন্দিত, আনন্দের সাথে বসবাস করছে। তারা জন্মগ্রহণ করে তারা আনন্দের সাথে বসবাস করছে। তো এই বাক্যে এনজয় দেয়ার লিভস, এগুলো দেখে বুঝতে পারছে যে এখানে একটা ওয়াজ বর্ন শব্দটি ব্যবহার হবে। তারপর কি? এটা দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। রোহান ওয়াজ বর্ন উইথ এ গ্রেট ফ্যামিলি। তাহলে উইথ এ গ্রেট ফ্যামিলি, অর্থাৎ মহৎ ফ্যামিলিকে এখানে নির্দেশ করছে। তাহলে রোহান একটি ভালো ফ্যামিলিতে কি নির্দেশ করছে? নিশ্চয়ই এখানে জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। তাহলে রোহান একটি ভালো ফ্যামিলিতে কি জন্মগ্রহণ করেছে, তাহলে ওয়াজ বর্ন। তো আমাদের প্রথম যে ওয়ার্ড ফ্রেজ যে শব্দটা ছিল সেটা হচ্ছে ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্ন সম্বন্ধে, ওয়াজ বর্নের বিষয়ে আরেকটু ক্লিয়ার করি। যে সময় সাল তারিখ, দিন, বছর, মাস এমন ধরনের কোন শব্দ যদি উল্লেখ থাকে বাক্যে,
তাহলে আমরা সেখানে নিঃসন্দেহে ওয়াজ বন কথাটি অর্থাৎ বন শব্দটি ব্যবহার করব। কখন ওয়াজ ওয়ার, এই যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তখন এম ইজ আর, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। এটা একটু ভালোভাবে খেয়াল করলে এটার প্রয়োগ তুমি করতে পারবে। তো আমি এর পরে যেটা আছে সেটা আলোচনা করব। এরপর শিখবো আমরা হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু, হ্যাজ টু শব্দের অর্থ কি? করতেই হবে। হ্যাভ টু, হ্যাজ টু শব্দের অর্থ হচ্ছে করতেই হবে, অর্থাৎ কোনো একটা কাজকে তাকে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো কাজকে জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া মানে কি? মানে কাজটি তোমাকে করতেই হবে, অর্থাৎ বাধ্যতামূলক, না করলে নয়। তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু এই কথাটি ব্যবহার করব। হ্যাভ টু, হ্যাজ টু শব্দের অর্থ হচ্ছে করতেই হবে, করতেই হবে। তো দেখো, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তার মানে কি? আমাকে কাজটি করতেই হবে, আমাকে কাজটি করতেই হবে। তো এই বাক্যে হ্যাভ টু কোথায় ব্যবহার করবো, হ্যাজ টু কোথায় ব্যবহার করবো? কর্তা যদি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ। কি বললাম? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ কথাটি ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ টু কথাটা ব্যবহার করব। তো এখানে প্রথম বাক্য আছে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসনের পরে হ্যাভ, তাহলে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি করতেই হবে। 2 নম্বর বাক্য কি? হি হ্যাজ টু রিড দ্য বুক। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা হ্যাজ টু ব্যবহার হয়েছে। হি হ্যাজ টু রিড দ্য বুক, তাকে বইটি পড়তেই হবে। দে হ্যাড টু ওয়েট ফর দেয়ার এইচএসসি রেজাল্ট। দে হ্যাড টু ওয়েট ফর দেয়ার এইচএসসি রেজাল্ট, তার মানে কি? তাদের অপেক্ষা করতে হয়েছিল তাদের এইচএসসি রেজাল্টের জন্য। তো এখানে আছে হ্যাড টু, আমি তো কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু এও থাকতে পারে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে কি? মানে তোমরা বাক্যের ভিতরে দেখবা যে কোনো বাক্য কি জোর দিয়ে করা হচ্ছে, কোন কাজকে যদি জোর দিয়ে করা হয় অর্থাৎ প্রাধান্য পায়, কাজের গুরুত্বটা প্রাধান্য পায়, তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কথাটি ব্যবহার করব। এরপরে আমরা পরের যে ওয়ার্ড ফ্রেজ আছে সেটা শিখব। এখন আমরা শিখব লেট অ্যালং। লেট অ্যালং শব্দের অর্থ কি? সাধারণত ভাবা যায় না। তার মানে কি? ভাবা যায় না মানে কি? চিন্তাই করা যায় না। লেট অ্যালং শব্দের অর্থ হচ্ছে সাধারণত ভাবা যায় না বা চিন্তাই করা যায় না। তো এই বাক্যটা চিনব কিভাবে? বাক্যটি নেগেটিভ থাকবে। বাক্যটি কি থাকবে? নেগেটিভ শব্দ থাকবে, বাক্যটিতে নেগেটিভ যুক্ত শব্দ থাকবে। তো যদি বাক্যে নেগেটিভ যুক্ত শব্দ পাও এবং বাক্যটি পড়ে যদি এমন ধরনের ভাষা প্রকাশ পাওয়া যে চিন্তা করা যায় না, ভাবাই যায় না, তখন তোমরা চোখ বুঝে সেখানে লেট অ্যালং কথাটি ব্যবহার করবে। তো আমি 2টি বাক্য এখানে লিখছি, বাক্য দুটি খেয়াল করো। বাক্যটিতে নেগেটিভ যুক্ত শব্দ আছে, এই যে নট কথাটি যুক্ত আছে, নট কথাটি যুক্ত থাকলে বাক্যটি নেগেটিভ হয়। তাহলে বাক্যটিতে নেগেটিভ যুক্ত শব্দ আছে, বাক্যটির অর্থ কি দাঁড়ায়? হি ক্যান নট ড্রাইভ এ কার, মানে কি? সে গাড়ি চালাতে পারে না। লেট অ্যালং এ প্লেন, মানে চিন্তাই করা যায় না সে প্লেন চালাবে। হি ক্যান নট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে না। লেট অ্যালং এ প্লেন, তাহলে চিন্তাই করা যায় না সে কি চালাবে? প্লেন চালাবে। সে তো গাড়ি চালাতে পারে না, তবে সে কিভাবে প্লেন চালাবে? এটা হচ্ছে ভাবার বিষয়। আর একটা বাক্য কি? হি ক্যান নট স্ট্যান্ড, সে দাঁড়াতেই পারে না। লেট অ্যালং ওয়াক, অর্থাৎ সে হাঁটবে। সে কিভাবে হাঁটে? সে তো দাঁড়াতেই পারে না, তবে সে কিভাবে হাঁটে? তাহলে এই বাক্যে কি প্রকাশ করছে? হি ক্যান নট স্ট্যান্ড, এখানে দেখো নেগেটিভ যুক্ত শব্দ আছে। হি ক্যান নট স্ট্যান্ড, সে দাঁড়াতেই পারে না। লেট অ্যালং ওয়াক, সে হাঁটবে কিভাবে? তাহলে এখানে কিন্তু ভাবাচ্ছে কথাটা, অর্থাৎ চিন্তা করছে। তো লেট অ্যালং খুবই একটা সহজ অর্থের শব্দ। এই অর্থের শব্দের ভিতরে আমাদের চেনার উপায়টা হচ্ছে বাক্য একটা নেগেটিভ যুক্ত শব্দ থাকবে
এবং বাক্যটি পড়ে ভাবাও যায় না, চিন্তাই করা যায় না, এমন শব্দ হলে সেখানে তোমরা লেট অন কথাটি ব্যবহার করবে। তো আমরা এর পরের যে হট ফ্রেজ আছে সেটি খেয়াল করি। আমরা এরপরে শিখব উড রেডার। উড রেডার শব্দের অর্থ হচ্ছে বরং। তো বরং মানে কি আর একটু ভালোভাবে খেয়াল করো, অর্থাৎ একটি জিনিস থেকে অন্যটি বেশি ভালো, অর্থাৎ একটি জিনিস থেকে অন্যটি বেশি ভালো, আমরা এরকম প্রকাশ করি না, এমন বোঝাতে উড রেডার কথাটি ব্যবহৃত হয়। তো এখানে দুইটা বাক্য দিয়েছি, বাক্য দুটি খেয়াল করো তাহলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আই উড রেদার স্টে অ্যাট হোম। আই উড রেদার স্টে অ্যাট হোম, এখানে বলছে এই যে উড রেদার, তাহলে আই উড রেদার স্টে অ্যাট হোম মানে আমার বরং বাড়িতে থাকাই ভালো, আমার বরং বাড়িতে থাকাই ভালো। তাহলে আই উড রেদার স্টে অ্যাট হোম, আমার বরং বাড়িতে থাকাই ভালো। পরে বাক্যে কি বলছে, আই উড রেদার ইউ ওয়েন্ট টু হোম, অর্থাৎ আই উড রেদার আমি বরং চাই, ইউ ওয়েন্ট টু হোম তুমি বাড়ি চলে যাও। তো উড রেডার এই বাক্যে কি বলা হচ্ছে, উড রেডার মানে কি বরং, অর্থাৎ একটি জিনিস থেকে অন্যটি ভালো হলে এই শব্দটি ব্যবহার। এখানে একটা শর্ত আছে, সাবজেক্ট যদি ভিন্ন হয়, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে এখানে ভার্বের ভি2 ব্যবহার করব। কি ব্যবহার করব, ভার্বের ভি2 কথাটি ব্যবহার করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট হবে। ওটা কি ব্যবহার হবে, পাস্ট টেন্সে ব্যবহার হবে, পাস্ট টেন্স ব্যবহার করব। আর এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওখানে সাবজেক্ট যদি একই রকম থাকে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স হবে। দেখো এখানে সাবজেক্ট একই, তাহলে এখানে ভার্বটি কিসে রাখি দিছি, প্রেজেন্ট টেন্সে রাখছি। আর এখানে সাবজেক্টটি যদি ভিন্ন আসে, এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভিন্ন হলে এই ভার্বটি হবে পাস্ট ইনডিফিনাইট।